সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মূলত আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসায় আপনি কিভাবে আবেদন করতে পারবেন, আপনার কি ধরনের ডকুমেন্টস লাগবে, প্লাস হচ্ছে আপনার কত টাকা ব্যাংকে আপনি টাকা দেখালে পোল্যান্ডের ভিসাগুলো আপনি পেতে পারেন, প্লাস হচ্ছে আপনি আসলে ভিসা ফিস কত, আপনার প্রসেসিং টাইম কিভাবে লাগতে পারে, আপনার হচ্ছে ভিসা আপনার ফাইলটা আপনি কোথায় সাবমিশন করবেন, অর্থাৎ হচ্ছে কী প্রসিডিউরে আপনার ভিসা ফাইলটা আপনি সাবমিশন করতে হয় সেই সংক্রান্ত আপনাদের ধারণা দিব। আর এছাড়াও যেটা রয়েছে আপনার কয়টা কান্ট্রি ভিজিট থাকলে আপনি পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পেতে পারেন সে সংক্রান্ত আপনাদের পূর্ণাঙ্গ তথ্য দেব। পোল্যান্ড কিন্তু আপনারা সবাই জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সেনজেন একটা কান্ট্রি। বাংলাদেশিদের জন্য তাদের অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে, যেমন হচ্ছে ট্যুরিস্ট ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, তারপরে যেটা রয়েছে ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা, প্লাস হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, আদার্স আর অন্যান্য ভিসার ক্যাটাগরি কিন্তু তাদের এখানে ওপেন রয়েছে। আপনার ওয়ার্ক পারমিট সংক্রান্ত আমার একটা ভিডিও রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে সেই লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা চাইলে ওয়ার্ক পারমিটে যারা যেতে চাচ্ছেন তারা ওই ভিডিওটা দেখতে পারেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে আমরা আসলে স্টেপ বাই স্টেপ কথা বলার চেষ্টা করব। পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসা, যেহেতু পোল্যান্ডের এম্বাসি বাংলাদেশে নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি পোল্যান্ডের এম্বাসি হচ্ছে ভিসাটা কিন্তু বাংলাদেশ থেকে নেওয়া যায়, কী প্রসিডিউর আপনি নিতে পারেন সে সংক্রান্ত আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট টাইম আমরা একটু আলোচনা করব, যখন একটা ফাইল রেডি করতে হয় যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার জন্য, প্রথমত হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করতে হয়। ডকুমেন্টসটা আপনি আসলে কিভাবে অ্যারেঞ্জ করতে পারেন আর কি কি ডকুমেন্টস লাগবে সে সংক্রান্ত আপনাদের প্রথমে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টের মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার যদি একাধিক দেশের ভিসা লাগানো থাকে, অ্যাটলিস্ট যেন 2টা পেজ আপনার পাসপোর্টে ফাঁকা থাকে। এছাড়াও যদি আপনার কোনো ওল্ড পাসপোর্ট থেকে থাকে তাহলে হচ্ছে আপনার নতুন পাসপোর্টের সাথে আপনি ওল্ড পাসপোর্টটা অ্যাটাচমেন্ট করে আপনার ফাইলটা সাবমিশন করবেন। আপনার সদ্য তোলা 2 কপি ছবি লাগবে। ছবির ভিতরে আপনি কোনো চশমা বা হ্যাট, অর্থাৎ যেমন ধরেন আছে আমি টুপি পরে আছি চশমা পরা, এই ধরনের যদি আপনি ছবি দেন তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। চশমা বা হচ্ছে আপনার টুপি পরা যাবে না। আপনি যদি ফিমেল হন, আপনি যদি আসলে হচ্ছে হিজাব পরে ছবি দেন তাহলে যেন আপনার কান বের হয়ে থাকে এরকম ছবি দিবেন। আর অবশ্যই যে ছবিগুলো তুলবেন সেটা যেন প্রফেশনাল যারা ছবি তোলে তাদের কাছ থেকে আপনি ছবি তুলবেন। ছবির সাইজ হবে 35x45 mm, 60 থেকে 80% আপনার ফেস কাভার করে এরকম ছবি আপনাকে দিতে হবে, কেননা হচ্ছে ছবিটা আসলে ভিসা পাওয়ার জন্য অত্যন্ত জরুরি। এছাড়াও যেটা রয়েছে আপনাকে দিতে হবে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এটা একটা জরুরি বিষয়, যেটা হচ্ছে আপনার আসলে নর্মালি আপনি যদি ইউএসএ বা কানাডা বা অন্যান্য যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে চান না কেন, আপনাকে সেই দেশের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হয়। এক্ষেত্রে একটু ব্যতিক্রম ধর্মী, কেননা হচ্ছে এখানে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে সেনজেন যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেইটা। এই ভিসাটা মূলত আসলে আপনাকে দিবে হচ্ছে সুইডেন এম্বাসি। সুইডেন এম্বাসিতে নিতে হলে আপনাকে যেটা রয়েছে সেনজেন যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই ফর্মটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। এই ফর্মটা আপনি আসলে গুগলে গেলেই কিন্তু এই ফর্মটা পেয়ে যাবেন। আপনি এটা দুইভাবে ফিল আপ করতে পারেন। আপনার হ্যান্ডরাইটিং যদি ভালো হয় আপনি হ্যান্ডরাইটিংয়ে দিতে পারেন, সবচেয়ে ভালো হয় আপনি কম্পিউটারে টাইপ করে দিবেন। আপনি যদি নিজে এটা ফিল আপ করতে না পারেন আপনি যে কারো যারা এক্সপার্ট আছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, কেননা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এরপরে যেটা রয়েছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ভিসা পাওয়ার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টটা অত্যন্ত জরুরি একটা বিষয়, কেননা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট যেটা রয়েছে আপনি অনেক সময়, আমরা পার্সোনালি যেতটুকু এক্সপিরিয়েন্স আছে আমরা যা দেখেছি যে কেউ 20 লাখ বা 25 লাখ 30 লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট দিয়েও ভিসা পায়নি, আবার একজন 5 লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা পেয়েছে। এর কারণ হচ্ছে যে ব্যাংকে একাধিক লেনদেন আছে এই ব্যাংকের স্টেটমেন্টটা অত্যন্ত জরুরি, কেননা হচ্ছে এই স্টেটমেন্টের যে বিষয়টা, আপনার যখন ব্যাংকে প্রচুর লেনদেন হয় তখন এটা বুঝে নেয় যেটা ফিক্সড কোনো না হচ্ছে অ্যাকাউন্ট না। এই অ্যাকাউন্টটা মূলত আপনি পৃথিবীর যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করেন না কেন, আপনাকে এই হচ্ছে একাধিক লেনদেন যে অ্যাকাউন্টটা থাকে এটা সবসময় অ্যাকসেপ্টেবল হয়ে থাকে। এই জন্য হচ্ছে আপনি যখন হচ্ছে যে ব্যাংক থেকে স্টেটমেন্ট আপনি শো করবেন লাস্টের 6 মাসে যেন একাধিক লেনদেন হয়, অনেকগুলো, যতগুলো আপনি পারেন ততগুলো আপনি ট্রানজ্যাকশন করেন। মিনিমাম ধরেন 50 থেকে 60টা ট্রানজ্যাকশনে যেন কম না হয়, এটা যত বেশি আপনি দিতে পারেন।
ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গেলে আপনাকে সলভেন্সি সার্টিফিকেট চাইলে আপনাকে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। এরপরে যেটা রয়েছে আপনাকে আইটিনারি দিতে হবে। আইটিনারিটা অত্যন্ত জরুরি বিষয়, সেটা হচ্ছে আপনি পোল্যান্ডে কোথায় কোথায় ঘুরবেন সে সংক্রান্ত একটা ট্যুর প্ল্যান বা ট্যুর আইডিয়া আপনি এই আপনার আইটিনারির ভিতরে উল্লেখ করবেন। এরপরের যেটা রয়েছে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে। আপনারা সবাই জানেন যে ইউরোপে যে কোনো দেশে আপনি ভিজিট করতে যান না কেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হয় 90 ডেজের। সেক্ষেত্রে যেটা রয়েছে আপনারা অথরাইজ বাংলাদেশে 20টা আসলে ট্রাভেল এজেন্সি আসলে যেটা রয়েছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি এখানে ইনক্লুড করা আছে। আপনি যে কোনো ট্রাভেল ইন্স্যুরেন্স থেকে আপনার হচ্ছে আপনার যে ইন্স্যুরেন্সটা আপনি এটা করে নিতে পারবেন। এটা আপনার 8 থেকে 10,000 টাকার মতো খরচ হতে পারে। এরপরে যেটা রয়েছে আপনাকে দিতে হবে একটা কাভার লেটার। কাভার লেটারটা অত্যন্ত জরুরি বিষয়, সেটা হচ্ছে কাভার লেটারে হচ্ছে আপনি আপনার নাম, অ্যাড্রেস, ইমেল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু ইনক্লুড করে আপনি একটা সুন্দর কাভার লেটার দিবেন। ইভেন হচ্ছে কি পারপাসে আপনি আসলে ভিজিট করতে চাচ্ছেন এই পারপাসটাকে আপনাকে ফোকাস করতে হবে। আপনি যদি নর্মাল ট্রাভেলার হয়ে থাকেন, আপনার যদি শখ থাকে ট্রাভেলিং করা, বিভিন্ন দেশে আপনি ট্রাভেল করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ওটা উল্লেখ করতে পারেন। আপনি যদি কোনো কাজ বা ফ্যামিলি ভিজিটে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে সেই জিনিসটা উল্লেখ করবেন। আপনি যদি বিজনেস পারপাসে যেতে চান তাহলে বিজনেস পারপাসটা উল্লেখ করবেন আপনার এই যেটা কাভার লেটারের ভিতরে। এরপরে যেটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ড। প্রুফ অফ ফান্ডটা অত্যন্ত জরুরি বিষয়। সেটা হচ্ছে আপনি যখন একটা হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অর্থাৎ হচ্ছে আপনি যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না হন পৃথিবীর কোনো দেশের আপনাকে ভিসা দিতে হবে না। ভিসা পাওয়ার মেইন শর্ত যেটা হয় সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশের যথেষ্ট ক্যাপাবল হতে হয়। আপনার যদি ভালো মানি থাকে, অর্থাৎ যদি আপনার টাকা পয়সা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি পৃথিবীর যে কোনো দেশের ভিসা পাবেন। এই বিষয়টাকে আপনাকে প্রুভ করতে হয় প্রুফ অফ ফান্ড দিয়ে। এই প্রুফ অফ ফান্ডটা আপনি যেভাবে দিতে পারেন সেটা হচ্ছে আপনার গাড়ি বাড়ি বা যদি আপনার ফ্ল্যাট বা হচ্ছে যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিকে আপনি এটা ভ্যালুয়েশন করে এটা জমা দিতে পারেন। এটা আপনার প্রুফ অফ ফান্ড হিসেবে কাজ করবে। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে ইনভাইটেশন লেটার। ইনভাইটেশনটা যারা নর্মাল ট্রাভেলার, নর্মাল ভিজিটর তাদের ক্ষেত্রে আসলে ইনভাইটেশন লেটারের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যদি আপনার থাকে আপনি দিবেন। কিন্তু মূলত যাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি কোনো সেমিনার বা হচ্ছে বিজনেস পারপাসে যদি আপনি যদি পোল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যেটা ইনভাইটেশনটা অত্যন্ত জরুরি হয়ে থাকে। কিন্তু যদি আপনি একজন নর্মাল ট্রাভেলার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে বিষয়টা রয়েছে আপনার এই যে ইনভাইটেশন লেটারটা অত গুরুত্ব পায় না। যেটা রয়েছে আপনার যদি ধরেন হচ্ছে আপনি যদি বিজনেস বা হচ্ছে ফ্যামিলি কোনো ভিজিট বা হচ্ছে অন্য কোনো সেমিনারে অ্যাটেন্ড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশনটা জরুরি হয়ে থাকে। কিন্তু নর্মাল যারা ট্রাভেলার তাদের জন্য অত গুরুত্বপূর্ণ না। থাকলে আপনি দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নাই। আপনার হচ্ছে ট্রাভেল হিস্টোরি, আপনি যেসব দেশগুলো ভিজিট করেছেন সমস্ত দেশের ভিসাগুলো আপনি প্রিন্ট আউট করবেন। আপনার যে ইমিগ্রেশনের সিল ছিল সেই সিলগুলোকে প্রিন্ট আউট করে আপনার ফাইলের সাথে অ্যাটাচমেন্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড, আপনার ন্যাশনাল আইডি কার্ডটা আপনি ইংলিশে ট্রান্সলেট করে জমা দিবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে দিতে হবে এয়ার টিকিটের বুকিংয়ের কপি। আপনি যত তারিখে ঢুকবেন তত তারিখে ব্যাক করবেন এরকম একটা আপ ডাউন এয়ার টিকিটের বুকিংয়ের একটা কপি দিতে হবে। হোটেল রিজার্ভেশনের কপি দিতে হবে। সেটা হচ্ছে আপনার যে আপনি হচ্ছে কোথায় থাকবেন পোল্যান্ডে সেটার জন্য অ্যাকোমোডেশনটা কনফার্ম করার জন্য আপনার হোটেল রিজার্ভেশনের একটা কপি দিতে হবে। লাস্ট 3 বছরে আপনার ইনকাম ট্যাক্সটা দিতে হবে। ইনকাম ট্যাক্সের যে পেপারস আপনি যে গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিচ্ছেন সেটার উপর আপনাকে যে লাস্ট 3 বছরের একটা স্টেটমেন্ট আপনি এখানে শো করতে পারেন। অর্থাৎ যে পেপারসগুলো আছে, যে আপনি যে স্লিপগুলো আছে এগুলো জমা দিলেই হয়ে যাবে। এইটা মূলত আসলে আপনার সবার জন্য এই ডকুমেন্টসটা প্রযোজ্য। এরপরে যেটা রয়েছে শ্রেণী বিন্যাসে, যেমন হচ্ছে আপনি যদি বিজনেসম্যান হন আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। যেমন হচ্ছে যদি আপনি বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে, সাথে ভিজিটিং কার্ড। যদি আপনার অন্য কোনো বিজনেস লাইসেন্স থাকে আপনি সাথে ইনক্লুড করে দিতে পারেন। সার্ভিস হোল্ডার দিতে হবে। সার্ভিস হোল্ডারদের যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে এনওসি লেটার। এনওসিটা মূলত আসলে নো অবজেকশন লেটার, অর্থাৎ যে আপনার প্রতিষ্ঠান বা যে কোম্পানিতে বা যেখানে আপনি কর্মরত রয়েছেন সেখান থেকে যে আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের আপনার বিদেশ যাত্রায় কোনো প্রবলেম নাই, এটাকে এনওসি বলা হয়। এরপরে যেটা রয়েছে আপনাকে লিভ লেটার দিতে হবে, আপনার সাথে ভিজিটিং কার্ড দিবেন,
আর আপনার স্যালারি স্টেটমেন্ট আপনি শো করবেন। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা দিবেন, সাথে আপনার লিভ লেটারটা দিবেন, সাথে যদি আপনার ফ্যামিলি বা বাচ্চা যে থাকে, যদি যারা ফ্যামিলি সহ ট্যুর করতে চাচ্ছেন তাদের জন্য আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা দিতে হবে। এরপরে যেটা রয়েছে আপনার বাচ্চাদের ন্যাশনাল যে বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেটগুলো দিয়ে দিবেন, এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে জমা দিবেন। এটা হলো মূলত ওভারঅল হচ্ছে ডকুমেন্টসের। এই ডকুমেন্টসগুলো যদি আপনারা সাজিয়ে গুছিয়ে সাবমিশন করেন তাহলে অবশ্যই আপনার যদি ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং হয় আপনি অবশ্যই ভিসা পাবেন। এরপরে আসেন হচ্ছে এই ভিসাগুলো ভিসা ফিস কত, আপনার আসলে কত টাকা লাগতে পারে এই ভিসার জন্য। এটা মূলত যেটা রয়েছে আপনার এই ভিসার জন্য কস্ট আসবে 7,679 টাকার মতো আপনার এখানে ভিসা ফিস আসবে। এই ভিসাগুলো জমা দিতে হয় সুইডেন এম্বাসিতে। এখানে জমা দেওয়ার সিস্টেম হচ্ছে ভিএসএফ গ্লোবালে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনার ফাইলটাকে আপনি সাবমিশন করবেন ভিএসএফ গ্লোবালে। সিএনজিন যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে এটা উল্লেখ করে দিয়ে আপনি এখানে হচ্ছে বিএসএফ গ্লোবালে সাবমিশন করবেন সুইডেন এম্বাসিতে, আপনি ভিসার জন্য ইন্টারভিউ দিবেন। এরপরে যেটা রয়েছে আপনার সব কিছু ঠিক থাকলে আপনি ভিসা পেয়ে যাবেন। এই ভিসা প্রসেসিং টাইম কেমন লাগতে পারে, 10 থেকে 15 ওয়ার্কিং ডেজের মতো লাগতে পারে। আপনার আসলে কয়টা দেশ ভ্রমণ থাকলে আপনি এখানে যেটা পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসাতে পেতে পারেন। পোল্যান্ড যেহেতু আসলে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সিএনজিন কান্ট্রি, সেক্ষেত্রে হচ্ছে আপনার 6টা থেকে 7টা কান্ট্রি আপনার ভিজিট থাকলে আপনার ভিসা পাওয়ার জন্য সহযোগিতা হবে বা হচ্ছে হেল্প হবে। যেমন হচ্ছে আপনি চাইলে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে যেটা রয়েছে আপনি দুবাই, এছাড়াও যেটা রয়েছে জাপান বা কোরিয়া, এরকম টাইপের ভালো একটা কান্ট্রির সাথে যদি আপনি ভিজিট করেন তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও যেটা রয়েছে চায়না, ভিয়েতনাম, ফিলিপাইন, যে কোনো কান্ট্রি, আপনার আসলে 5টা থেকে 6টা কান্ট্রি আপনার ভিজিট থাকলে আপনার ভিসা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করেন, বিশেষ করে মিডিল ইস্ট থেকে অনেক ভাইরা আছেন যারা আসলে বাইরে রয়েছেন, তারা আসলে কিভাবে যাবেন। তাদের যাওয়ার জন্য যেটা রয়েছে পোল্যান্ডের এম্বাসি যেহেতু বাংলাদেশে নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসাটা যে কোনো দেশে এম্বাসি আসে না কেন সেখান থেকে নিতে পারবেন। সেক্ষেত্রে আমি যে ডকুমেন্টসের কথাগুলো বললাম এই ডকুমেন্টসটা আপনারা রেডি করে সেখান থেকে বিএসএফ গ্লোবালে সেই এম্বাসিগুলোতে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে আপনি এম্বাসি বরাবর মেল দিবেন। মেল দিলে বলবেন যে আমি আসলে পোল্যান্ডে ভিজিট করতে চাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আপনি সেখান থেকে আপনাকে বলে দিবে আপনার ফাইলটা আপনি কীভাবে সাবমিশন করবেন। যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে ধরে নিলাম, যদি আপনি সৌদি থেকে পোল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে যেটা রয়েছে আপনি পোল্যান্ড এম্বাসি যেটা রয়েছে সৌদি আরবে সেখানে যদি থাকে সেখানে আপনি এখানে কন্ট্যাক্ট করবেন। বা হচ্ছে যেসব দেশে আপনি পোল্যান্ড আছে, তারপর হচ্ছে পর্তুগাল আছে, যেসব দেশের এম্বাসি বাংলাদেশে নাই সেক্ষেত্রে হচ্ছে এটা উন্মুক্ত থাকে, যে কোনো দেশ থেকে সেই দেশের ভিসাগুলো নেওয়া যায়। সেক্ষেত্রে যারা মিডিল ইস্টে কর্মরত আছেন, বিশেষ করে যারা চাকরি করতেছেন, সেখান থেকে আপনার কোম্পানি থেকে আপনি এনওসি লেটার নেবেন, লিভ লেটার নেবেন, সাথে ভিজিটিং কার্ড নেবেন, আপনার স্যালারি স্টেটমেন্টটা নিয়ে আপনি আপনার ফাইলটা এখানে সাবমিশন করতে পারেন। আপনি এখানে উল্লেখ করবেন আপনার যে ভিসা যে কাভার লেটারে আপনি এখানে উল্লেখ করবেন যে আমি আসলে আমার কোম্পানি থেকে আমি ছুটি নিয়েছি, ছুটি নিয়ে আমি এখন পোল্যান্ডে বেড়াতে যেতে চাচ্ছি। এইভাবে হচ্ছে আপনি আপনার কাভার লেটারটা লিখে আপনি সাবমিশন করতে পারেন। যারা আসলে মিডল ইস্টের থেকে পোল্যান্ডের জন্য আবেদন করতে চান তারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। এই প্রসিডিউরটা ফলো করে কিন্তু তারা আপনারা চাইলে পোল্যান্ডের জন্য আবেদন করতে পারেন। সো হচ্ছে আরও যদি আপনাদের কারো কোনো বিষয়ে জানার থাকে তারা চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আপনাদের আরও তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি একটা লাইক দিতে পারেন, আপনার কমেন্টস করতে পারেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি।